গাজায় যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার। মঙ্গলবার ক্রোয়েশিয়ার রাজধানীতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গিরলিগ জার্ডম্যানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে ইসরায়েল হ্যাঁ বলেছে। তবে স্থায়ী শান্তির জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি তোলেন গিদিয়ন। গাজায় যুদ্ধবিরতির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার। গিদিয়ন বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে তারা এমন একটি চুক্তি গ্রহণ করতে প্রস্তুত যা এই যুদ্ধের অবসান ঘটাবে। তবে ট্রাম্পের প্রস্তাবে সম্মতির কথা জানালেও গাজায় হামাসের নিরস্ত্রীকরণের দাবি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গাজার প্যালেস্টিনিয়ানদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং সমস্ত জিম্মিকে মুক্তি দিতে হবে। সংবাদ সম্মেলনে স্পেন ও ফ্রান্সের সমালোচনা করে গিদিয়ন স্যার বলেন, প্যারিস বা মাদ্রিদের সিদ্ধান্তে শান্তি আসবে না, বরং শান্তি অর্জিত হবে দ্বিপাক্ষিক আলোচনায়। তিনি হামাসের প্রচারণায় প্রভাবিত না হয়ে দ্বিপাক্ষিক আলোচনায় ইউরোপের সমর্থন কামনা করেন। I think that also for the sake of peace, it is very important to continue with this path of countries like Germany, like Italy, like Croatia, which understand that peace will be achieved in a bilateral context. এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে আগেই সম্মতি জানিয়েছে হামাস, যদিও চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ হয়নি। তবে আল জাজিরা বলছে, চুক্তির আওতায় ৩,০০০ প্যালেস্টিনিয়ান বন্দীর বিনিময়ে ৪৮ জিম্মি ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস। উপরন্তু এতে শর্ত দেয়া হয়েছে, ইসরায়েল গাজা শহর দখল করবে না। এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রাথমিকভাবে বন্দি বিনিময় ও গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের পর নতুন একটি চুক্তির জন্য আলোচনা হবে। পরবর্তী ৬০ দিন বা যতদিন সময় লাগে ততদিনে হামাসের নিরস্ত্রীকরণ ও একটি বিকল্প সরকারের বিষয়ে নতুন একটি চুক্তি হবে। তবে ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানিয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে হামাস। তারা বলছে, যুদ্ধবিরতির প্রথম দিনেই সব জিম্মিকে ফেরত দেয়া সম্ভব হবে না, কেননা নিহত জিম্মিদের দেহাবশেষ যেসব এলাকায় আছে তার অধিকাংশ এখন আইডিএফ এর দখলে। নিজের ঘরবাড়ি হারিয়ে একটুখানি আশ্রয় পেতে বহু জায়গায় ছুটতে হয়েছে গাজাবাসীকে। একবার দুবার নয়, ৫০ বারের বেশি থাকার জায়গা বদল করেও কোথাও ঠাঁই মেলেনি গাজার বহু মানুষের। ইসরায়েলি আগ্রাসনে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাফাহ থেকে খান ইউনিস, মধ্যাঞ্চলের দেইর আল বালাহ থেকে গাজা সিটি হয়ে উত্তর গাজা, সেখান থেকে আবারও গাজা সিটি হয়ে এখন খান ইউনিসে যেতে ইসরায়েলি বাহিনী নির্দেশ দিয়েছে। ইসরায়েলি আগ্রাসনের ফলে ঘন ঘন স্থানান্তরিত হতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন গাজার অসহায় প্যালেস্টিনিয়ানরা। গাজা সিটির একটি স্কুলে আশ্রয় নেয়া সাবের বাহার বলেন, এই নিয়ে তিনি ৫০ বার জায়গা বদল করতে বাধ্য হলেন। সর্বশেষ আশ্রয় নেয়া স্কুলটি সোমবার মধ্যরাতে বিমান হামলায় ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। যেই হামলায় সাবের বাহারের ৫ বছর বয়সী ভাতিজা নিহত হয়েছে। এ নিয়ে ৫০ বারের মতো বাস্তুচ্যুত হলাম। ৫ বছরের শিশু তার বাবা মায়ের সাথে ঘুমাচ্ছিল। সাইরেনের শব্দ পেয়ে সবাই বেরিয়ে যায়। ছেলেটি তার কিছু জিনিসপত্র আনতে আবার স্কুলে যায়, তবে এরপর সে আর ফিরে আসেনি। সাবের বলেন, হত্যাকাণ্ড, ধ্বংস, ভেঙে পড়া ঘরবাড়ি, দুর্ভিক্ষ এবং অনাহার, এখানে এমন সবকিছু ঘটছে যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি। এদিকে গাজা সিটি ছেড়ে যেতে ইসরায়েলি নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শহরের বাসিন্দারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির প্রতিবাদে মঙ্গলবার গাজা সিটিতে বিক্ষোভ করেছে প্যালেস্টিনিয়ানরা। স্থানীয়দের ভাষ্য, মৃত্যুর আগ পর্যন্ত তারা শহর ছাড়বে না। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে বিমান হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় আকস্মিক এই হামলায় অন্তত ৬ জন মারা গেছে। হামলার সময় জেরুজালেমে অপারেশন রুমে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারের স্থানীয় সময় দুপুরে দোহার কাটারা এলাকায় লিকুতিফিয়া পেট্রোল পাম্পের পাশে একটি আবাসিক ভবনে এই হামলা চালায় ইসরায়েল।
দোহার কূটনৈতিক এলাকার এই ভবনে নির্বাসিত হামাস নেতারা বসবাস করতেন। আরব সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ভবনটিতে অন্তত 10টি বোমা হামলা চালানো হয়। দোহা আক্রমণের পর হামাস নেতাদের উপর হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর। এছাড়া একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামাস নেতা খলিল আল হাইয়া সহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের টার্গেট করে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি নেতারা এই হামলাকে ন্যায়সঙ্গত বলে দায় স্বীকার করেছে। কাতার এই ঘটনাকে কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। কঠোর পরিণতির সতর্কতা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুরো ঘটনা খতিয়ে দেখার পর তারা জবাব দেবে। এই ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। We are just learning about the Israeli attacks in Qatar, a country that has been playing a very positive role to achieve a ceasefire and release of all hostages. এদিকে কাতার আক্রমণের পর নেতানিয়াহুর সমালোচনায় মুখর হয়েছেন দেশটির বিরোধী রাজনৈতিক নেতা ও জিম্মি ইসরায়েলি নাগরিকদের স্বজনরা। গাজায় জিম্মি মাতান জাঙ্গাউকার এর মা আইনাব জাঙ্গাউকার এক ভিডিও বার্তায় নেতানিয়াহুকে হত্যাকারী সাব্যস্ত করে নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেন নেতানিয়াহু প্রতিটি চুক্তির সুযোগ নষ্ট করছেন। אני רועדת מפחד. אני רועדת מפחד. দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লেপিড এক্স পোস্টে বলেছেন, ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে খারাপ সরকার শিক্ষা, সুরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দেশকে ভেঙে ফেলেছে। পৃথক পোস্টে আইডিএফ এর প্রশংসাও করেন তিনি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই মধ্যস্থতাকারীদের উপর তৃতীয় কোনো দেশে ইসরায়েলের এই হামলা আত্মঘাতী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৌদি আরব একে অপরাধমূলক কর্মকাণ্ডের সীমালঙ্ঘন বলে অভিহিত করেছে। এছাড়া তুর্কি, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, মালদ্বীপ, সিরিয়া, পাকিস্তান, মরক্কো, ইরাক, ইরান, কাতার, কুয়েত সহ বিভিন্ন দেশ এই হামলার প্রতিবাদ জানিয়েছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মন্তব্য করেছে কাতার সরকার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তিনি বলেন, সার্বভৌমত্বের উপর আঘাত কোনোভাবেই বরদাস্ত করবেন না তারা, এবং এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের আছে। একই সঙ্গে দোহায় হামলার আগে কাতারকে সতর্ক করার বিষয়ে আমেরিকার দাবিও নাকচ করেন তিনি। এদিকে হামাস নেতা সুহাইল আল হিন্দ দাবি করেছেন তাদের অন্যতম শীর্ষ নেতা খলিল আল হায়া হামলায় বেঁচে গেছেন। গাজায় ইতিহাসের অন্যতম বর্বর হামলার মধ্যেই লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার তাদের লক্ষ্যবস্তু হল গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী কাতার। দেশটির রাজধানী দোহায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেয়া হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের এমন বর্বর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। আন্তর্জাতিক আইন অমান্য করে তাদের এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যায়িত করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। তিনি বলেন, সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেবে না তারা। ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অধিকার তাদের আছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলার বিরুদ্ধে দোহা কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান কাতারের প্রধানমন্ত্রী। দোহায় হামলার আগে কাতারকে সতর্ক করার বিষয়ে আমেরিকা যে দাবি করেছে তা নাকচ করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি বলেন, হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কাতারের আমিরের সঙ্গে কথা বলেছেন এবং হামলার বিষয়ে তাদের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। বরং হামলার পর আমেরিকা এ বিষয়ে সতর্ক করেছে বলে দাবি করেন আল থানি। ওদিকে দোহায় ইসরায়েলের হামলাকে সম্পূর্ণ ন্যায্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস নেতাকে সন্ত্রাসী আখ্যায়িত করে দোহায় তাকে লক্ষ্য করে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর হামাসকে নির্মূলের যে প্রতিশ্রুতি তিনি করেছিলেন তা পূরণ হয়েছে বলে জানান নেতানিয়াহু। At the beginning of the war, I promised that Israel would reach those who perpetrated this horror. And today,
Israel and I have kept that promise. কাতারে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে সাধারণ ইসরায়েলিরা। এই হামলা গাজায় আটক জিম্মিদের জীবন হুমকির মুখে ফেলবে বলে আশঙ্কা তাদের স্বজনদের। দ্রুত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর না হলে জিম্মিদের ফেরত পাওয়ার আর আশা থাকবে না বলে আশঙ্কা জানান এই ইসরায়েলি। The deal is off the table. That crushes the hopes of the families. It's just, it's devastating. আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কাতারের উপর বিমান হামলার ঘটনায় ইসরায়েলের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি তেল আভিভের নেতাদের তীব্র সমালোচনা করেছেন। হামলার কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন তিনি এই হামলার সবুজ সংকেত দেননি। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, দোহায় ইসরায়েলের হামলার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তার বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারকে সতর্ক করেন। এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প মর্মাহত বলে জানান লেভিট। হামলার পর কাতারের আমির এবং প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ট্রাম্প আশ্বস্ত করেছেন এই ধরনের ঘটনা আর ঘটবে না। কাতারের দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায় এই হামলার বিষয়ে আগে থেকেই জানত ট্রাম্প প্রশাসন। পরে নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিষয়টি স্বীকার করেন। This morning, the Trump administration was notified by the United States military that as Israel was attacking Hamas, which very unfortunately was located in a section of Doha, the capital of Qatar. প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে তার বিশেষ দূত স্টিভ উইটকফকে আসন্ন হামলার বিষয়ে কাতারকে অবহিত করার নির্দেশ দেন বলে দাবি করেন লেভিট। President Trump immediately directed Special Envoy Witkoff to inform the Qataris of the impending attack, which he did. মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকার সঙ্গে কাতার খুবই কঠোর পরিশ্রম করছে এবং সাহসের সাথে ঝুঁকি নিচ্ছে উল্লেখ করে প্রেস সেক্রেটারি বলেন, দেশটির অভ্যন্তরে একতরফা বোমা হামলা ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় না। প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আমেরিকার একটি শক্তিশালী মিত্র হিসেবে দেখেন বলেও মন্তব্য করেন তিনি। The president views Qatar as a strong ally and friend of the United States and feels very badly about the location of this attack. প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় হামাসের হাতে বন্দী থাকা সব জিম্মির মুক্তি এবং ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধের অবসান দেখতে চান উল্লেখ করে লেভিট আরও জানান, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন ট্রাম্প। President Trump also spoke to Prime Minister Netanyahu after the attack. The Prime Minister told President Trump that he wants to make peace, and quickly. President Trump believes this unfortunate incident could serve as an opportunity for peace. কাতারের আমির এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও ট্রাম্প কথা বলেছেন বলে জানান তিনি। Democrats pretending to care about victims of crime when they do not care about victims of crime, when they have done nothing to solve crimes, when they have done nothing to lock up child pedophiles and child rapists across the country. এছাড়া হাউস ওভারসাইট কমিটির হাতে আসা প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের কথিত বার্থডে বুক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন লেভিট। ওই বইয়ের একটি পাতায় প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর থাকার যে দাবি করা হচ্ছে তা সত্য নয় বলে মন্তব্য করেন তিনি। Did you see the signature on that check? It is not Donald Trump's signature. It is absolutely not. The president did not sign that check. এপস্টিনের নথিকে কেন্দ্র করে চলমান বিতর্ককে ডেমোক্রেটদের ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেন লেভিট, যদিও নথিগুলোকে ভুয়া বলেননি। Who is, I guess in your view, faking these documents? I did not say the documents are a hoax. I said the entire narrative surrounding Jeffrey Epstein right now that is absorbing many of the liberal cable channels on television is a hoax that is being perpetuated by opportunistic Democrats. প্রেস সেক্রেটারি অভিযোগ করেন, সুযোগ সন্ধানী ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে কালিমা লিপ্ত করতে ভুক্তভোগীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। And when they are now using victims as political props to try and again smear the president of the United States and drag on this bad story about him. তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এপস্টিনকে কোনো চিঠি পাঠাননি। The president did not write that letter. He did not sign those documents. He maintains that position, and that position will be argued in court by his lawyers. The president is very confident he is going to win this case. কাতারে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে দুঃখজনক বলে উল্লেখ করেন। এই হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ বিশ্ব নেতারা।
হামাস নেতাদের লক্ষ্য করে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কাতারে হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। কাতারে হামলার সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী একতরফাভাবে নিয়েছেন দাবি করে ট্রাম্প বলেন, দোহায় হামলার সাথে আমেরিকার যোগাযোগ নেই। কাতারকে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র দাবি করে ট্রাম্প লিখেন, কোনো স্বাধীন ও শান্তিকামী দেশের উপর হামলার ঘটনা উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাতারের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প জানান, এই হামলায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। দোহায় ইসরায়েলি বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের সাথে কথা বলেন তিনি। এছাড়া ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, এ ধরনের হামলা বন্ধে তার বিশেষ দূত স্টিভ উইটকফকে দুই পক্ষের সাথেই আলোচনা করার নির্দেশ দিয়েছেন। দোহায় ইসরায়েলি হামলার সমালোচনা করে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো লিখেন, দোহায় হামলা অগ্রহণযোগ্য ঘটনা। কাতারের আমির শেখ তামিম আল থানির পাশে থাকার ঘোষণা দিয়ে ম্যাক্রো জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকট দীর্ঘায়িত করার কোনো সুযোগ দেবে না ফ্রান্স। কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক্সে তিনি লিখেন, কাতারের মতো স্বাধীন দেশে হামলা কোনোভাবেই কাম্য নয়। মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় ব্রিটেনের ভূমিকার কথাও জানান তিনি। একইভাবে দোহায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এক্সে পোস্ট করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মধ্যপ্রাচ্য সংকটের সমাধানে কাতারের উদ্যোগের প্রশংসা করে তিনি লিখেন, যে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতার বিরোধিতা করবে কানাডা। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিমন হ্যারিসও ইসরায়েলের হামলার নিন্দা জানান। এর আগে কাতারের উপর ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানায় হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দোহায় হামলার নিন্দা জানিয়েছেন। কাতারে হামলার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস জানান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ব্যাহত হওয়ার ঘটনা দুঃখজনক। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব পক্ষকেই ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান তিনি। কাতারের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ও জর্ডান। তেহরান এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, দোহায় হামলা সম্পূর্ণ ইসরায়েলের স্বাধীন সামরিক অভিযান ছিল। হামাসের সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান ইসরায়েলের নিরাপত্তার জন্য অপরিহার্য বলেও জানায় তেল আভিভ। কাতারে ইসরায়েলের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। মঙ্গলবার ক্যাপিটাল হিলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার বিষয়ে বিস্তারিত জানতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ক্লাসিফাইড বৈঠকের অনুরোধ জানিয়েছেন তারা। তবে ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান বলেছেন, তিনি হামাস সদস্যদের হত্যার জন্য যে কোনো জায়গায় হামলাকে পুরোপুরি সমর্থন করেন। অন্যদিকে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, কাতারে ইসরায়েলের হামলায় একটি বড় ধাক্কা খেয়েছে হামাস। মঙ্গলবার ক্যাপিটল হিলে সেনেট ডেমোক্র্যাটদের আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। এ সময় কাতারে ইসরায়েলের হামলার বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ঘটনায় তারা উদ্বিগ্ন। গাজায় ইসরায়েল যা করছে তা গণহত্যা মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে শুমার বলেন, গাজার মানুষের কাছে খাবার ও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আরও অনেক কিছু করতে হবে এবং এর জন্য একটি দ্বিদলীয় উদ্যোগ নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। তবে নিউজ ম্যাক্সকে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান বলেন, যেভাবেই হোক হামাসের সদস্যদের হত্যার পক্ষে তিনি। সে কারণে কাতারে ইসরায়েলের হামলাকে পুরোপুরি সমর্থন করেন ফেটারম্যান। বলেন, হিজবুল্লাহর ক্ষেত্রেও একই অবস্থান তার। অন্যদিকে এ নিয়ে ক্যাপিটল হিলে দেয়া প্রতিক্রিয়ায় রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম দাবি করেন, হামাসের কর্মকাণ্ডের কারণেই তাদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি বলেন, হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় বা নির্মূল করা ছাড়া গাজা সমস্যার কোনো সমাধান হবে না। ইসরায়েলকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আহ্বান জানান গ্রাহাম আরও বলেন, ইসরায়েলের এই হামলায় যাদের হত্যা করা হয়েছে তারা সবাই ৭ অক্টোবরের হামলার পরিকল্পনাকারী অথবা তাদের সমর্থন দিয়েছিল। নেপালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এবার নেপালের প্রধানমন্ত্রীও ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন। সোমবার বিপুল পরিমাণ শিক্ষার্থী নেপালের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীর বাসভবনে হামলা চালায়। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৯ জনের মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে গোটা নেপাল। এমন অবস্থায় মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
বাংলাদেশের মতো শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভে এবার নেপালের প্রধানমন্ত্রীও ক্ষমতাচ্যুত হলেন। টানা 2 দিন ধরে জেনজির বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর দপ্তর মঙ্গলবার তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে। রবিবার ও সোমবার কাঠমান্ডু থেকে আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। রাজধানীতে বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থী সহ 19 জন প্রাণ হারান। এরপরই আন্দোলন সরকার বিরোধী রূপ নেয়। ফুঁসে ওঠে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। তীব্র আন্দোলন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পতন ঘটালো। It is very good for our country. Now I think like us youth will stand and develop the country. মঙ্গলবারও বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও একাধিক রাজনীতিকের বাড়িতে ও দলীয় কার্যালয়ে আগুন দেয়। গোটা রাজধানী পরিণত হয়েছিল রণক্ষেত্রে। নিবন্ধনহীন সামাজিক মাধ্যমের অ্যাপ বন্ধ করে দেয় রুষ্ট জেনজি বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা দুর্নীতি এবং সামাজিক ব্যবস্থার সংকট নিয়েও প্রশ্ন তুলে। বাধ্য হয়ে সরকার সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিলেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয়। বিভিন্ন দল এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্যও এই দাবিতে সংহতি জানান। নেপালি কংগ্রেসের সমর্থন নিয়ে গত বছরের জুলাইয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন কমিউনিস্ট নেতা ওলি। এর আগে 2015, 16 ও 2018 থেকে 21 এবং 21 সালেই আরেকবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন কেপি শর্মা ওলি। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে 1 বছর কারাবাস করতে হবে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি রুল জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। দুর্নীতির মামলায় 2008 সালে 2 বছরের কারাদণ্ড দেয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। তবে সে যাত্রায় দেশান্তরী হন তিনি। এরপর 2023 সালে ফিরে এলে ক্ষমতার অপব্যবহারের মামলায় আরও 8 বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। পরে থাইল্যান্ডের রাজা মাহা ভাচিরালঙ্কন 2 মামলায় তার সাজা কমিয়ে 1 বছর করেন। মঙ্গলবারের রুলিং আদালত বলেছে 1 বছর কারাভোগের বদলে হাসপাতালের ভিআইপি উইংয়ে অবস্থান করে আইন অমান্য করেছেন সিনাওয়াত্রা। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় থাকসিনের ছোট মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা বাবার পাশে থাকার অঙ্গীকার করেন। আজকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রী জেলে যাচ্ছেন। তবে আমরা মনোবল হারাচ্ছি না। যদিও আমরা বাবাকে নিয়ে চিন্তিত। আমার বাবা দেশের জন্য অনেক কাজ করেছেন এবং এজন্য আমরা গর্বিত। থাকসিনের সাবেক সহকর্মী এবং দেশটির আইন প্রণেতা কোকাইউ পিকুলথং জানান, আদালতের রায় শোনার পর সাবেক প্রধানমন্ত্রী শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক আছেন। আদালত থেকে বের হয়ে আসার পথে থাকসিনের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার। তিনি স্বাভাবিক আছেন এবং আমাদের দুশ্চিন্তা করতে মানা করেছেন। তিনি সবকিছুর মুখোমুখি হতেই দেশে ফিরে এসেছেন। এদিকে আদালতের এই রায়ে হতাশ হলেও সুপ্রিম কোর্টের প্রতি সম্মানার্থে এই রায় মেনে নিয়েছেন থাকসিনের সমর্থকরা। 51 বছর বয়সী রুন পাচার দিদান তাদেরই একজন। এই রায় আমরা মেনে নিয়েছি। আমরা গর্বিত যে আমাদের নেতা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন। থাইল্যান্ডের গণতন্ত্রের জন্য এটি একটি উদাহরণ হয়ে থাকবে। আমাদের খারাপ লাগলেও আমরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না। আদালতের রুলিং এর পরপরই কড়া নিরাপত্তায় থাকসিনকে ব্যাংকক রিমান্ড প্রিজনে নিয়ে যাওয়া হয়। ব্রিটেনের রাজধানীতে শুরু হয়েছে দ্য ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইন্টারন্যাশনাল DSEI এর দ্বিবার্ষিক প্রদর্শনী। এই প্রদর্শনীতে ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি না থাকলেও এলবিট সিস্টেমস, রাফায়েল, IAI এবং ইউ ভিশনের মতো ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে তেল আভিভের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে গত 29 আগস্ট প্রতিরক্ষা বিষয়ক প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করে ব্রিটেন সরকার। এদিকে ব্রিটেন সরকারের এই সিদ্ধান্তের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস DSEI প্রদর্শনীতে সরকারি প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দেন। 4 দিনব্যাপী এই প্রদর্শনীতে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে নিজেদের তৈরি করা সামরিক পণ্য ও অস্ত্র প্রদর্শন করে তারা।
এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের এই প্রদর্শনীতে অংশ নেওয়ার প্রতিবাদ জানিয়েছে প্যালেস্টাইনপন্থীরা। প্রদর্শনী স্থলের বাইরে জড়ো হয়ে প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দেয় তারা। এ সময় ইসরায়েল বিরোধী বিভিন্ন বার্তা সহ প্ল্যাকার্ড ও প্যালেস্টাইনের পতাকা ছিল তাদের হাতে। প্রদর্শনীতে অংশ নিতে আসা বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এ সময় বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তারের খবরও পাওয়া যায়নি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।